যদি আপনি চোখ খুলে দেখেন যে আপনাকে মাটির নিচে ছোট্ট একটা কফিনের ভেতরে আটকে রাখা হয়েছে, এমনকি সেখান থেকে বের হওয়ার মতো কোনো রাস্তাও নেই, আর সেই সাথে যেন আপনি ওই কফিন থেকে না বের হতে পারেন সেজন্য আপনার হাত এবং মুখ বেঁধে রাখা হয়েছে, কিন্তু আপনি জানেনই না কে বা কারা আপনার সাথে এমনটা করেছে। এমন শ্বাসরুদ্ধকর অবস্থায় আপনার কেমন লাগবে? ঠিক এভাবেই পল নামের একজন আমেরিকান ট্রাক ড্রাইভারকে একটা কফিনের ভেতরে আটকে রাখা হয়, আর প্রতি মুহূর্তে সে বাঁচার জন্য ছটফট করতে থাকে। সে কি পারবে এই মাটির নিচের কফিন থেকে বের হতে? তো চলুন দেখে আসি পলের সেই শ্বাসরুদ্ধকর ভয়াবহ এক গল্প। গল্পের শুরুতে দেখা যায় যে পল নামে একজন লোকের হুঁশ ফিরে আসলে সে দেখে যে অন্ধকার একটা জায়গার ভেতর তাকে বন্দি করে রাখা হয়েছে। শুরুতে সে কোনো কিছুই বুঝে উঠতে পারে না যে সে কোথায় রয়েছে। তার নিজের কাছে থাকা একটা লাইটার দিয়ে একটু আলো জ্বালিয়ে সে বুঝতে পারে যে তাকে হাত মুখ বাঁধা অবস্থায় একটা কফিনের ভেতরে আটকে রাখা হয়েছে। সে তখন তার পা এবং হাত দিয়ে বারবার সেই কফিনে আঘাত করে সাহায্য চাইতে থাকে, কিন্তু কেউই তার কোনো কথা শুনতে পাচ্ছিল না। সে অনেক চেষ্টা করতে থাকে নিজের হাতটা খোলার জন্য, কিন্তু সেটাও সে খুলতে পারে না। এমনিতেই এখানে অক্সিজেনের অভাব ছিল, আর সেই সাথে সে যে কতক্ষণ ধরে এখানে আটকা পড়ে আছে সেটা সে নিজেও জানে না। তবে এখন বেশি নড়াচড়া করলে এনার্জি লস হয়ে যাবে, আর সেই সাথে অক্সিজেন কম থাকার কারণে সে মারাও যেতে পারে। তাই সে তখন বুদ্ধি করে একটু শান্ত হয়ে সে লাইটারটা দিয়ে আশেপাশে ভালো করে কফিনটা দেখতে থাকে। কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে কফিনের ওখানে একটা পেরেক রয়েছে, আর সে তখন ওই পেরেকের সাহায্যে তার হাতের বাঁধনটি খুলে নেয়। এখন সে একটু শান্ত হয়, তারপর সেই লাইটারটা দিয়ে সে ভালো করে কফিনের চারপাশটা আবার দেখে নেয়, কিন্তু এখান থেকে বের হওয়ার আসলে কোনো রাস্তাই সে খুঁজে পাচ্ছিল না। তাই সে তখন আবারও সাহায্যের জন্য চিৎকার করতে থাকে, কিন্তু সে কারোই কোনো সাড়া শব্দ পায় না। সে এখন নিরুপায় হয়ে চুপচাপ করে শুয়ে থাকে। তবে কিছুক্ষণ পর হঠাৎ করেই সে দেখে যে তার পায়ের কাছে একটা মোবাইলে কল এসেছে। তবে সে চাইলেই তো হাত দিয়ে আর মোবাইলটি আনতে পারবে না, তাই সে তখন পা দিয়ে অনেক কষ্টে একটু একটু করে মোবাইলটা তার কাছে নিয়ে আসে। কিন্তু মোবাইলের লেখাগুলো আরবিতে ছিল। সে তখন মোবাইলের সেটিং চেঞ্জ করে তার বাসায় কল করার জন্য পকেট থেকে মানিব্যাগ বের করে দেখে যে তার ভেতরে আসলে কোনো নাম্বার বা কোনো কাগজপত্রই নেই। তখন তার মনে পড়ে এমন সময় ইমার্জেন্সি নাম্বারে কল করতে হয়। তাই সে তখনই ইমার্জেন্সি নাম্বারে কল করে বলতে থাকে, প্লিজ আমাকে সাহায্য করুন, আমাকে একটা কফিনের ভেতরে আটকে রাখা হয়েছে, এখানে আমি নিঃশ্বাস নিতে পারছি না, হয়তো অল্প কিছুক্ষণের মধ্যেই দম বন্ধ হয়ে আমি মারা যাব। তখন মোবাইলের ওপাশ থেকে কাস্টমার কেয়ারের একজন মহিলা তার নাম, অ্যাড্রেস এবং লোকেশন জানতে চায়। পল তখন তার নাম বলে এবং সে বলে যে আমি একজন আমেরিকান ট্রাক ড্রাইভার, কিন্তু আমি এখন যে কোথায় বন্দী হয়ে আছি সেটা আমি জানি না। কিন্তু ওই কাস্টমার কেয়ারের মহিলা তাকে বারবার বলতে থাকে, আপনি যদি কফিনের ভেতরেই আটকে থাকেন তাহলে কিভাবে আমাকে ফোন করতে পেরেছেন? পল তখন বলে যে আমি এত কিছু জানি না, আমাকে এখানে কবর দেওয়া হয়েছে, আসলে আমাদের উপর হামলা করা হয়েছিল, আর হুঁশ ফিরে আসলে আমি নিজেকে এই কফিনের ভেতরে খুঁজে পাই, আর এই কফিনের ভেতরেই এই মোবাইলটি আমি পেয়েছি। কে বা কারা এই মোবাইলটি এখানে রেখে দিয়েছে আমি সেই ব্যাপারে কোনো কিছুই জানি না। তাছাড়া আমার মনে হয় হয়তো আমাকে ইরাকের কোনো একটা জায়গাতে বন্দি করে রাখা হয়েছে, কেননা এখানেই আমি ট্রাক চালিয়ে থাকি। তখন ইমার্জেন্সি নাম্বারের ওই মহিলা তার কাছে জানতে চায় যে আপনি কি আমেরিকান কোনো সৈনিক কিনা। পল তখন বলে যে আমি কোনো সৈনিক নই, আমি একজন সাধারণ মানুষ, কিন্তু কিছুক্ষণ আগে আমাদের উপর হামলা করা হয়েছিল, এছাড়া আমি আসলে আর কোনো কিছুই জানি না। তখন ওই মহিলা তাকে বলে যে আপনি একটু শান্ত হন, দেখি আপনার জন্য কোনো কিছু করতে পারি কিনা। কিন্তু আপনি তো আমেরিকার ওহিও নামক একটা কল সেন্টারে কল করেছেন, আর আপনি বলছেন আপনি ইরাকে আছেন, তাহলে আমি আপনাকে কিভাবে সাহায্য করব? এতক্ষণ কথা বলেও পল আসলে কোনো সমাধান খুঁজে পায় না, তাই সে তখন ফোন রেখে দেয়। সে তখন খেয়াল করে দেখে যে তার মোবাইলে মাত্র 3 দাগ চার্জ রয়েছে। এরপর সে তার মোবাইলে কল আসার জন্য অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পরে অনেকক্ষণ চিন্তা করে সে তার ওয়াইফের নাম্বারে কল করার চেষ্টা করে, কিন্তু দুর্ভাগ্য যেন তার পিছুই ছাড়ছিল না। তার স্ত্রী তখন তার ফোনটি রিসিভ করে না, তাই পল নিরুপায় হয়ে একটা ভয়েস মেসেজ দিয়ে রাখে এই বলে যে ইরাকে আমার উপর হামলা হয়েছে, তুমি দ্রুত পুলিশের কাছে যোগাযোগ করে আমাকে এখান থেকে কোনোভাবে উদ্ধার করার চেষ্টা করো। এই ভয়েস মেসেজ দিয়ে সে মোবাইলটি রেখে দেয়, কিন্তু কিছুক্ষণ অপেক্ষা করার পরেও তার মোবাইলে কোনো কল আসে না। সে তখন তার ওয়াইফের নাম্বারে আর একটা ভয়েস মেসেজ দেয়। এভাবে অনেকটা সময় পেরিয়ে যায়। যেহেতু সে এখান থেকে বের হওয়ার কোনো রাস্তাই খুঁজে পাচ্ছে না, তাই এখন তাকে নিজেরই চেষ্টা করতে হবে এখান থেকে বের হওয়ার জন্য। কিছুক্ষণ পরে সে আরেকটি ইমার্জেন্সি নাম্বারে কল করে FBI এর নাম্বার জানতে চায়। তখন ফোনের ওপাশ থেকে তাকে একটা FBI এর নাম্বার দিলে সে সেটা মার্কার দিয়ে কফিনের গায়ে লিখে রাখে।
কিছুক্ষণ পরে সে একজন FBI এজেন্টের সাথে কথা বলতে সক্ষম হয়। তখন সে আবারও বলতে থাকে যে আমাকে প্লিজ এখান থেকে বাঁচিয়ে নিন, কেননা আমি কফিনের ভেতর আটকা পড়ে রয়েছি। আমার নাম পল কনরয়। আমি ইরাকে 9 মাস যাবৎ ধরে একটা কোম্পানিতে ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করছি। তখন ওপাশ থেকে FBI এজেন্ট জানতে চায় যে আপনার সাথে কি হয়েছিল, সবকিছু খুলে বলুন। পল তখন বলতে থাকে যে আমরা ট্রাক নিয়ে মরুভূমির ভিতর দিয়ে যাচ্ছিলাম, আর তখন আমাদের উপর ছোট ছোট বাচ্চারা পাথর নিক্ষেপ করে, আর এর কিছুক্ষণ পরে আমাদের সামনের একটা ট্রাকের উপর হামলা করে সেটা উড়িয়ে দেয়া হয়, আর এরপর আমার মাথায় অনেক বেশি আঘাত লাগে, আর এর কিছুক্ষণ পরে আমি অজ্ঞান হয়ে যাই এবং জ্ঞান ফিরে আসলে আমি নিজেকে এই কফিনের ভেতরে বন্দী হিসেবে খুঁজে পাই। কিন্তু ওপাশ থেকে আসলে তাকে কোনো ধরনের সাহায্যই করতে পারছিল না, বরং তারা আরও তখন নানাবিধ উল্টাপাল্টা প্রশ্ন করতে থাকে। এভাবে কথা বলতে বলতে হঠাৎ করেই তার মোবাইলের সিগন্যাল চলে যায়। পল তখন মোবাইলটি চেক করে দেখে যে আসলে তার নেটওয়ার্ক চলে গিয়েছে। তাই সে তখন কফিনের এপাশ ওপাশ ঘুরে একটু নেটওয়ার্কের খোঁজ করতে থাকে। এভাবে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর সে যখন একটু নেটওয়ার্ক পায়, এবার সে আর একটা ইমার্জেন্সি নাম্বারে কল করে তার সমস্ত ঘটনা খুলে বলে। কিন্তু সেখান থেকেও আসলে তাকে সাহায্য করার মতো কোনো কিছুই তারা বলতে পারছিল না, বরং তারা তাকে আরও বলে যে আপনি যে কোম্পানিতে চাকরি করেন সেই কোম্পানিতে আপনার কলটি ট্রান্সফার করে দিচ্ছি। বেচারা এরম এক এক জায়গায় কল দিয়ে শুধু এক জায়গা থেকে আর এক জায়গায় ঘুরতেই থাকে। কিন্তু তার কোম্পানি তখন তার কল ধরছিল না। সে তখন তার আইডি নম্বর এবং ঠিকানা সহ সমস্ত কিছু দিয়ে একটা ভয়েস মেসেজ পাঠিয়ে দেয় যেন তারা খুব শীঘ্রই তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যায়। কিন্তু এখান থেকেও সে কোনো আশানুরূপ উত্তর পায় না। এবার আসলে সে অনেকটাই ভেঙে পড়ে। সে তখন নিজের উপর রাগ করে কফিনের ভেতর সাহায্যের জন্য চিৎকার করতে থাকে। এতটা চেষ্টা করার পরেও সে আসলে অনেকটা হাঁপিয়ে গিয়েছে। সে তখন চুপচাপ করে কান্না করতে থাকে। তবে কি এখানেই সে মারা যেতে চলেছে? এসব সে একা একা ভাবতে থাকে। কিন্তু এত সহজে তো হাল ছেড়ে দিলে চলবে না, তাকে এখান থেকে বের হওয়ার জন্য চেষ্টা করতে হবে। সে আবার যখন মোবাইলটি চেক করে, সে খেয়াল করে যে একটা অপরিচিত নাম্বার থেকে তার মোবাইলে কল এসেছিল। সে তখন ওই নম্বরটি তার কফিনের গায়ে লিখে রাখে এবং সে তাকে কল করে। তখন ফোনের ওপাশ থেকে একজন ইরাকের মানুষ বলতে থাকে যে আপনি যেহেতু আমেরিকান তাহলে নিশ্চয়ই আপনি একজন সোলজার, ইরাকে এসেছেন আমাদেরকে শেষ করার জন্য। কিন্তু পল তাকে খুব ভালোভাবে বোঝায় যে সে আসলে কোনো সোলজার নয়, বরং সে একজন সামান্য ট্রাক ড্রাইভার, আর তাছাড়া সে জীবনে কখনোই কারো কোনো ক্ষতি করেনি। তখন ওই লোকটি তাকে বলে যে যেহেতু তুমি একজন ট্রাক ড্রাইভার, তাহলে তুমি তোমার পরিবারকে বলো যেন আমাদেরকে 50 কোটি টাকা দেয়া হয়, তাহলে আমরা তোমাকে ওখান থেকে উদ্ধার করে আনবো। তখন পল বলে যে আমার কাছে যদি এত টাকা থাকতো তাহলে আমি কি আমেরিকা থেকে এখানে ট্রাক ড্রাইভারের কাজ করতে আসতাম নাকি? মোবাইলের ওপাশ থেকে ওই লোকটি তখন বলে যে তাহলে তুমি তোমার আমেরিকান দূতাবাসে যোগাযোগ করো, আজকে 9টার ভেতরে যদি তুমি টাকা পাঠানোর ব্যবস্থা করতে পারো তাহলে আমরা তোমাকে ছেড়ে দেব। পল এবার বুঝতে পারে যে সে আসলে খুব ভালোভাবে এখানে ফেসে গিয়েছে, কেননা তাকে সাহায্য করার জন্য আসলে এখানে কোনো রাস্তাই খোলা নেই। সে তখন নিরুপায় হয়ে ওই কফিনের ভেতর চুপচাপ করে তার পরিবারের কথা ভাবতে থাকে, কেননা সে জীবিকার জন্য এখানে এসেছিল, কিন্তু এখন তার জীবনই থমকে গিয়েছে। তবে এভাবে আর কতক্ষণ সে হাল ছেড়ে দিয়ে থাকবে? সে আবারও তখন লাইটার দিয়ে ভালো করে ওই কফিনটার চারপাশ দেখতে থাকে। অনেক খোঁজাখুঁজি করার পর সে তার কফিনের একটা কাঠ ভাঙতে চেষ্টা করে, কিন্তু এত চেষ্টার পরেও সে আসলে কোনো কিছুই করতে পারে না। এদিকে অসহ্য গরম এবং অক্সিজেনের অভাবে তার প্রায় দম বন্ধ হয়ে আসছিল। সে তখন বারবার চিৎকার করে বলতে থাকে প্লিজ কেউ আমাকে সাহায্য করো। কিন্তু যেহেতু তার সাহায্য করার মতো এখন আর কেউ নেই, তাই এখন তার নিজেকে সাহায্য করতে হবে। অনেক চিন্তা করে সে তার আরেকজন বান্ধবী ডোনার নাম্বারে ফোন করে। সে কল করে বলে যে আমি এখানে আটকা পড়ে আছি, আমি কোনোভাবেই আমার ওয়াইফের সাথে যোগাযোগ করতে পারছি না, তুমি একটু প্লিজ ওর সাথে আমার কথা বলার ব্যবস্থা করে দাও। কিন্তু তখন তার ওই বান্ধবী তাকে বলে যে আমি আসলে অন্য একটা শহরে এসেছি, তাই এখন তোমাকে সাহায্য করতে পারছি না। এই বলে সে ফোনটি তার মুখের উপরেই কেটে দেয়। পল আসলে তার এই ব্যবহারে খুবই কষ্ট পায়, কেননা বিপদের সময় তো আসল বন্ধুকে চেনা যায়, আর তার বন্ধুই এখন তার সাথে এমন অপরিচিত মানুষের মতো ব্যবহার করছে। এই ঘটনা সে আসলে অনেক বেশি ভেঙে পড়ে। তবে এখন তো তাকে বেঁচে থাকতে হবে, তাই সে আবারও তার বান্ধবীকে কল করে। এবার তার বান্ধবী তাকে আর একটা ইমার্জেন্সি নাম্বার দেয়। সে ওই নম্বরে কল করে তার সমস্ত অবস্থা তাকেও খুলে বলে, আর তাকে বলে যে আমেরিকান অ্যাম্বাসিতে গিয়ে সে যেন সাহায্যের জন্য কাউকে এখানে পাঠিয়ে দেয়। কিন্তু ওই লোকটি তখন তাকে আর একটি নাম্বার ধরিয়ে দেয়। আরও কিছুক্ষণ পরে তার মোবাইলে আর একটা নাম্বার থেকে কল আসে। ওপাশ থেকে তাকে বলতে থাকে যে আমরা খুব দ্রুত আপনাকে উদ্ধার করার চেষ্টা করছি,
কিন্তু পল তখন তাকে বলে যে আজকে 9টার ভেতরেই 50 কোটি টাকা দিতে হবে, না হলে ওরা আমাকে কোনোভাবে এখান থেকে উদ্ধার করবে না। কিন্তু মোবাইলের ওপাশ থেকে রেস্কিউ টিমের ওই লোকটি তাকে বলে যে আসলে আমরা চাইলেই তো যে কাউকে 50 কোটি টাকা দিয়ে দিতে পারি না, তাছাড়া আমেরিকান দূতাবাসের মানুষজন চাচ্ছিল না এত টাকা দিয়ে তাকে ছাড়িয়ে নিতে। তখন সে পলকে বলে যে আমি বরং আপনাকে আরেকটা নাম্বার দিচ্ছি, যেটা ইরাকের অবস্থিত আমেরিকান দূতাবাসের হোস্টেসদের নিয়ে কাজ করে, আপনি তাদের সাথে কথা বলুন। এত কিছুর পরে আসলে পলের ধৈর্যের বাঁধ ভেঙে যাচ্ছিল, কিন্তু তবুও সে ওই নাম্বারটি লিখে রাখে। এরপর সে ওই নাম্বারে কল করলে ফোনের ওপাশ থেকে ব্রেনার নামে একজন লোক তাকে বলে যে আমাকে জানানো হয়েছে আপনার ব্যাপারে, আমরা ঠিক 9টার ভেতরে আপনাকে উদ্ধার করার চেষ্টা করব। এই কথা শুনে পল অনেক বেশি খুশি হয়ে যায়, কেননা এতক্ষণ ঘোরাঘুরি করার পরেও সে আসলে ভালো কোনো সহায়তা খুঁজে পাচ্ছিল না। এবার অন্তত সে নিজেকে শান্ত করেই ভাবতে থাকে যে অবশ্যই তাকে এখান থেকে কেউ না কেউ উদ্ধার করে নিয়ে যাবে। এখন বেশি মোবাইলে কথা বলা যাবে না, কেননা বাকি যে ব্যাটারি টুকুন রয়েছে সেটা আপনাকে সেভ করে রাখতে হবে, যেন আমরা আপনার লোকেশন ট্র্যাক করে খুব সহজেই আপনাকে বের করতে পারি। যখন সে এই কথাগুলো বলছিল আর তখনই ওই কিডন্যাপারের নাম্বার থেকে তার মোবাইলে কল আসে। সে তখন তাকে বলতে থাকে আর মাত্র 2 ঘন্টা সময় বাকি রয়েছে, আর এর ভেতরেই যদি তুমি তোমার দেশ থেকে টাকা না আনতে পারো তাহলে আমরা তোমাকে কফিনের ভেতরেই শেষ করে দেব। পল তখন বলতে থাকে যে আমি একজন সামান্য মানুষ, আর তাছাড়া আমার দেশের সরকার কেন আমার জন্য 50 কোটি টাকা খরচ করবে। কিন্তু ওই কিডন্যাপার তাকে তখন বলে যে আমি এগুলো শুনতে রাজি নই, তাছাড়া তুমি যেভাবে পারো না কেন টাকার ব্যবস্থা করো। পল তখন তার কাছে অনেক অনুরোধ করে বলতে থাকে যে আসলে এত টাকা তো আমার পরিবারের পক্ষে দেয়া কোনোভাবেই সম্ভব নয়, তবে আমি যেভাবেই হোক না কেন আপনার টাকা পরিশোধ করে দেব, আগে এখান থেকে আমাকে বের হওয়ার ব্যবস্থা করুন। তবে ওই লোকটি তার এই কথায় রাজি হয় না, বরং উল্টো তাকে বলে যে আমেরিকানরা আমাদের অনেক ক্ষতি করেছে, আর তাই এই টাকা দিয়ে সেই ক্ষতিপূরণ হিসেবে অল্প হলেও তোমার থেকে নিতে পারবো। যদি তুমি নিজের টাকা জোগাড় করতে না পারো তাহলে একটা ভিডিও রেকর্ড করে তোমার দূতাবাসে পাঠিয়ে দাও। তবে এবার আসলে সে 50 কোটি টাকার বদলে 10 কোটি টাকা জোগাড় করতে বলে, কিন্তু পল তখন বলে যে এখানেও তো কোনো আলোর ব্যবস্থা নেই, তাহলে আমি কিভাবে ভিডিও রেকর্ড করব। তখন ওই লোকটি তাকে বলে তোমার পায়ের কাছে দেখো একটা ব্যাগ রয়েছে, আর সেই ব্যাগের ভেতরে একটা লাইট দিয়ে তুমি লাইটটা জ্বালিয়ে কোনোভাবে ওই ভিডিওটা রেকর্ড করে তোমার দূতাবাসে পাঠিয়ে দাও। পল অনেক চেষ্টা করতে থাকে পা দিয়ে সেই ব্যাগটা আনার জন্য, কিন্তু সে সেটা কোনোভাবেই নাগাল পাচ্ছিল না। আর যেহেতু সে এতক্ষণে অনেক নড়াচড়া করেছে তাই ওই কফিনের ভেতরে কাঠের ফাঁক দিয়ে বালু ঢুকতে শুরু করেছে। সে তখন অনেক চেষ্টা করে ওই ব্যাগটা খুঁজে এনে লাইটটা জ্বালিয়ে নেয়। সে ওই ব্যাগের ভেতরে আরও কয়েকটা লাইট খুঁজে পায়, আর সেই সাথে ছোট্ট একটা চাকুও খুঁজে পায়। আর ওই ব্যাগের ভেতরেই সে একটা চিরকুট দেখতে পায়। এই কথায় আমেরিকান দূতাবাস কখনোই রাজি হবে না, তাই সে তখন ভিডিও রেকর্ড না করে ওই লেখাটিও ফেলে দেয়। এরপর সে আবারও তার ওয়াইফকে কল করার চেষ্টা করে, কিন্তু এবারও সে তাকে কানেক্ট করতে পারছিল না। পল বুঝতে পারে যে আসলে তার দেশ থেকে তার জন্য এত টাকা কখনোই খরচ করবে না, তাই সে তখন আবার ইমার্জেন্সি নাম্বারে কল করে ওই কিডন্যাপারের নাম্বারটি তাদেরকে দিয়ে বলতে থাকে যে যেভাবেই হোক না কেন এখান থেকে আমাকে বের করে আনুন। তখন ওই লোকটি তাকে বলতে থাকে দেখো, যেহেতু তুমি অন্য একটা দেশে রয়েছো তাই আমরা চাইলেই তোমাকে আমাদের ইচ্ছে মতো উদ্ধার করতে পারবো না, সেজন্য আমাকে অবশ্যই ওই দেশের দূতাবাসের অনুমতি নিতে হবে। পল তখন বলে যে আমি তো কোনো সন্ত্রাসী নই, আমি একজন সামান্য ট্রাক ড্রাইভার, আমার সাথেই বা কেন এমন করা হচ্ছে, আমি কোনো কিছুই শুনতে চাই না, যেভাবেই হোক না কেন তাদেরকে টাকা দিয়ে হোক বা যেভাবে হোক আমাকে এখান থেকে বাঁচানোর ব্যবস্থা করো। কিন্তু এতক্ষণে তার মোবাইলের চার্জ অনেকটাই কমে এসেছে, পল নিজেও অনেকটা হাঁপিয়ে গেছে। তখন পলকে মোবাইলের ওপাশ থেকে সান্ত্বনা দেওয়া হয় যে আপনি শান্ত হন, চিন্তা করবেন না, আমরা অবশ্যই আপনাকে যেভাবেই হোক না কেন খুঁজে বের করব, আর আপনার পরিবারের জন্য হলেও আপনাকে বেঁচে থাকতে হবে। এভাবে এসব কথা বলে পলের মনোবল বাড়ানোর চেষ্টা করতে থাকে। আর এর কিছুক্ষণ পরেই কিডন্যাপার আবার তাকে কল দিয়ে বলে যে তুমি এখনই ভিডিও রেকর্ড করে তোমার দেশে পাঠিয়ে দাও। কিন্তু পল জানতো যে আসলে এই ভিডিও যদি সে রেকর্ড করে পাঠিয়ে দেয় তাহলে হয়তো সারা দেশ জুড়ে জানাজানি হয়ে যাবে, আর একজন আমেরিকান মানুষকে সামান্য ইরাকের মানুষ আটকে রেখেছে এই কথা আমেরিকানরা কখনোই স্বীকার করবে না। তাই সে ভিডিও রেকর্ড করার জন্য রাজি হয় না। এতক্ষণে সে আরো অনেকটা হাঁপিয়ে গেছে। সে ওই ব্যাগের ভেতরে কিছু ওষুধ এবং ছোট্ট একটা পানির বোতল খুঁজে পায়। সে তখন ওখান থেকে ওষুধ এবং পানি খেয়ে নেয়। এবার সে কিছুটা রেস্ট নিয়ে ভাবতে থাকে হয়তো এখানেই তার জীবনের শেষ সময় পার হয়ে যাবে। তাই সে শেষবেলায় তার মায়ের অফিসে কল করে তার মায়ের সাথে কথা বলে নেয়।
আসলে তার মায়ের সাথেও তার সম্পর্কটা বেশি একটা ভালো ছিল না। তখন তার মা তাকে জিজ্ঞেস করে যে তুমি কেমন আছো। আসলে পল তার এই অবস্থার কথা জানাতে চাচ্ছিল না। হয়তো সে এখানে নিজে শেষ হয়ে যেতে পারে, তাই শেষবেলায় সে তার মায়ের সাথে একটু কথা বলে নেয়। সে তার মাকে বলে যে মা আমি তোমাকে অনেক ভালোবাসি, এই বলে সে তার ফোনটি কেটে দেয়। আসলে সে কোনোভাবেই চাচ্ছিল না তার মাকে তার এই অবস্থার কথা বলে চিন্তায় ফেলে দিতে, কিন্তু এতক্ষণে তার মোবাইলের চার্জ অনেকটাই কমে গিয়েছে। তবে হঠাৎ করে সে একটা এমএমএস খুঁজে পায়, আর সেটা সে ওপেন করে দেখে যে তাদের সাথে চাকরি করত আরেকজন কলিগকে তারা বন্দি করে নিয়েছে। কিছুক্ষণ পরে তার মোবাইলে কল আসলে ওপাশ থেকে কিডন্যাপার তাকে বলতে থাকে যে যদি তুমি ভিডিও না বানিয়ে পাঠাও তাহলে ওকে আমরা মেরে ফেলবো। আসলে এবার তো পলের জীবনের সাথে আরেকজন কলিগের জীবনও জড়িয়ে রয়েছে, তাই সে তখন নিরুপায় হয়ে তাদেরকে বলে যে হ্যাঁ আমি তোমাদের ওই লেখা অনুযায়ী ভিডিও রেকর্ড করে পাঠিয়ে দিচ্ছি। সে ওই চিঠিটা দেখে দেখে বলতে থাকে যে আমি একজন আমেরিকান নাগরিক, আমি ইরাকে একজন ট্রাক ড্রাইভার হিসেবে কাজ করি, কিন্তু এখান থেকে আমাকে কিডন্যাপ করা হয়েছে। আর আজকে রাত 9টার ভেতরে যদি তাদেরকে 10 কোটি টাকা না দেয়া হয়, বরং আমার সাথে যারা চাকরি করে তাদেরকেও মেরে ফেলবে। এই বলে সে ভিডিওটি রেকর্ড করে তাদেরকে পাঠিয়ে দেয়। পল খুব ভালোভাবেই বুঝতে পারছিল যে হয়তো এখান থেকে বেঁচে ফেরার জন্য আর কোনো রাস্তাই নেই, কেননা তার জন্য আমেরিকানরা কখনোই মাথা নোয়াতে রাজি হবে না। পল এবার অনেকটা ভেঙে পড়ে। সে চুপচাপ করে তার জীবনের শেষ মুহূর্ত গুনতে থাকে। তবে কিছুক্ষণ পরে সে খেয়াল করে যে আসলে কোথা থেকে যেন একটা সাপ ওই কফিনের ভেতর প্রবেশ করেছে। আসলে তার বিপদের উপরেও আরো বিপদ চেপে রয়েছে। সে এই মুহূর্তে কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। সাপটা এক কোনায় গেলে সে আগুন দিয়ে ওটাকে তাড়ানোর চেষ্টা করে, আর তখন তার মোবাইলটি অন্য পাশে পড়ে যায়। আর সেই মুহূর্তে তার মোবাইলে একটা কল আসলে সে ওটা রিসিভ করতে পারে না, কিন্তু ওখানে কিছুক্ষণের মধ্যেই কফিনের ভেতরে আগুন ছড়িয়ে পড়ে। সাপটি যদিও ওখান থেকে চলে যায়, তবে পলের বেঁচে থাকা খাবার পানিটুকুন শেষ হয়ে যায়। কিছুক্ষণ পরে সে ওখানে আজানের শব্দ শুনতে পায়, কিন্তু সে বুঝতে পারে না সে আসলে কোথায় বন্দী হয়ে আছে। তবে এর আরও কিছুক্ষণ পরে তার মোবাইলে আরেকটা এমএমএস আসে। সে ওটা খুলে দেখতে পায় যে তার সাথে যে চাকরি করত তাকে আসলে মেরে ফেলা হয়েছে। এটা দেখে সে অনেক বেশি শকড হয়ে যায়। এবার তার সমস্ত আশাই শেষ হয়ে যায়। আর এর কিছুক্ষণ পরে আমেরিকান এম্বাসি থেকে কল করে পলকে বলে যে তুমি কেন ভিডিও তৈরি করে ওদেরকে পাঠিয়েছ, আর তাছাড়া আমরা তোমাকে ভিডিও বানাতে নিষেধ করেছিলাম। পল তখন তাকে বোঝায় যে এটা ছাড়া আসলে আর তার কোনো উপায় ছিল না, কেননা ওই কিডন্যাপার বারবার তাকে ব্ল্যাকমেল করছিল। সে যখন কথা বলছিল আর এর কিছুক্ষণ পরেই সে উপরে গোলাগুলির শব্দ শুনতে পায়, আর এর ফলে কফিনের কাঠ ভেঙে সেখানে অনেক বালু ঢুকতে শুরু করে। এখন সে তো এমনিতেই মারা যাবে, তাই সে দ্রুত করে বালু আটকানোর চেষ্টা করতে থাকে। তখন সে তাদের দূতাবাসে জানায় যে আমি যেখানে রয়েছে এখানে হয়তো আশেপাশে কোনো মসজিদ রয়েছে, আর কিছুক্ষণ আগে এখানে বোমা বিস্ফোরণ হয়েছে, তাই প্লিজ আমাকে এখান থেকে যেভাবেই হোক না কেন বাঁচানোর চেষ্টা করুন। এসব বলতে বলতেই তার কফিনের ভেতরে অনেক অনেক বালু প্রবেশ করতে শুরু করে, আর সে তখন হ্যালুসিনেশন করতে থাকে যে হয়তো কেউ তাকে এখান থেকে উদ্ধার করে নিয়ে যাচ্ছে। এখন সে প্রায় তার জীবনের সমস্ত আশায় ছেড়ে দিয়েছে। তবে তখনই তার মোবাইলে আরেকটা কল আসে এবং তাকে বলতে থাকে যে আমরা তোমাকে খুঁজে পেয়েছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই তোমাকে উদ্ধার করে ফেলবো। কিন্তু পল এখন জীবনের সমস্ত আশাই ছেড়ে দিয়েছে। আর তখনই তার ওয়াইফ তাকে কল করে কান্না করতে থাকে। সে তখন তার ওয়াইফকে বলে যে আমি তোমাকে অনেক ভালোবাসি। আর এদিকে বালুতে একটু একটু করে তার কফিনটা ভরে যাচ্ছিল। জীবনের শেষ মুহূর্তে সে তার ভালোবাসার মানুষটার সাথে কথা বলে নেয়, আর তখনই রেস্কিউ টিম থেকে তার সাথে যোগাযোগ করা হয় আর তাকে বলে যে আমরা তোমার কফিনটা খুঁজে পেয়েছি। পল অধীর আগ্রহে বসে থাকে এই ভেবে যে এখনই তাকে উদ্ধার করা হবে, কিন্তু ফোনের ওপাশ থেকে রেস্কিউ টিম তাকে বলে যে আসলে আমরা যে কফিনটা খুঁজে পেয়েছি সেটা অন্য কাউকে বন্দি করে রাখা হয়েছে। পলের ভাগ্যটা এতটাই খারাপ ছিল যে সে যে লোকেশন দিয়েছিল সেই লোকেশনে তাকে উদ্ধার না করে বরং অন্য কাউকে উদ্ধার করা হয়েছে। আর দেখতে দেখতেই তার পুরো কফিনটা বালুতে ভরে যায়, আর এখানেই সে তার জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে। আসলে বাস্তবিক অর্থে যারা এসব কিডন্যাপিং এর সাথে জড়িত তারা এভাবেই অসহায় এবং সাধারণ মানুষকে জিম্মি করে নেয়। তাই যে অবস্থাতেই থাকুন না কেন আপনি এবং আপনার পরিবারকে সব সময় নিরাপদ রাখার চেষ্টা করুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাদি। ফিরছি কয়েকদিনের মধ্যেই নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।